ওকে, তো আমাদের প্রথম ম্যাথটায় আমরা হচ্ছে কার্বনের দহন তাপ নির্ণয় করছিলাম এর জন্য, আর বিতে আমরা কি করছিলাম, বিতে হচ্ছে আমরা মিথানলের দহন তাপ বের করছিলাম। ওকে, তো 2 নাম্বার এবার সলভ করব। 2 নাম্বারে আমাদের প্রশ্ন যেটা বলছে, প্রশ্ন হচ্ছে যে 25% হিট লস হলে, ওকে, 25% হিট লস হলে কার্বনের দহন তাপ কত, এটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা আমাকে সলভ করতে হবে এ ইনফরমেশনের সহায়তা নিয়ে। ঠিক আছে, এই ইনফরমেশনের সহায়তা নিয়ে আমাদের এই প্রশ্নটা সলভ করতে হবে, এবং এখানে বলা আছে যে 25% হিট লস হলে কার্বনের দহন তাপ কত। ওকে, তো দেখো এই প্রশ্নে কি বলা হয়েছিল যে 0.5 গ্রাম কার্বনকে পুড়িয়ে 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো, এই কথাটা বলা হয়েছিল। ওকে, আচ্ছা, সো এই কথাটা যদি বলা হয়ে থাকে তাহলে চলো, আমাকে বলছে 25% যদি হিট লস হয় এক্ষেত্রে কার্বনের দহন তাপটা কত। সো এখন আসো এখানে 2 নাম্বার সলভ করতেছি। বলছে 25% হিট লস হবে, 25% যদি হিট লস হয় সেক্ষেত্রে কার্বনের দহন তাপ কত, দহন তাপ। আর আমাদের কিন্তু ওই ইনফরমেশনটা একই থাকবে যে 0.5 গ্রাম কার্বনকে পুড়িয়ে 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে পানি কর্তৃক পানি কর্তৃক গৃহীত তাপ, পানি কর্তৃক গৃহীত তাপ কত ছিল, আমরা আমরা কিন্তু এটা অলরেডি দেখছি, দেখো আগের এখানে। সো এটা আরেকবার একটু করি, এম ইন্টু এস ইন্টু ডেল থিটা। সো কতটুকু পানি, দেখো 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে, তার মানে আমাদের এখানে বসাইলাম 2, আর এখানে অবশ্যই আমাকে বসাইতে হবে কত, 4200, কারণ পানির আপেক্ষিক তাপ আমরা জানি। আর ডেল থিটা বলছে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে, তার মানে এখানে ডেল থিটা যেটা, সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের 2 কেলভিন। সো আমরা কিন্তু এটা জানি যে ডেল থিটা সমান সমান 2 ডিগ্রি সেলসিয়াস যদি হয়ে থাকে সেটাকে কিন্তু আমরা 2 কেলভিনও বলতে পারি। হ্যাঁ, পরিবর্তন গত ক্লাসে দেখাইছিলাম। সো এটা ক্যালকুলেশন করলে আমাদের কত হয়, আমরা কিন্তু অলরেডি দেখছি 16800, 16800 জুল। আচ্ছা, তো এই পরিমাণ তাপ হচ্ছে আমরা পাইছি। এখন আমাকে বলছে যে 25% যদি হিট লস হয় সেক্ষেত্রে কার্বনের দহন তাপটা কত। আচ্ছা, তো দেখো আমরা এই যে এটা এটা কিন্তু আমরা পাইছি। ঠিক আছে, ঠিক আছে, এই পরিমাণ তাপ কার্বনকে পুড়ায়ে আমরা হচ্ছে পাইছি। এবং এখানে একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে এই যে মানটা আমরা পাইছি এখানে কিন্তু হিট লসকে কাউন্ট করা হয়েছে। দেখো জিনিসটা একটু বুঝো, একটু কঠিন কিন্তু। আচ্ছা, এই তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে বলা হয়েছে এই যে তাপটা পানি গ্রহণ করছে, যে মানটা পাইছি 16800 জুল, সেটা কিন্তু হিট লসকে কাউন্ট করে তারপর এই জিনিসটাকে এখানে লেখা হয়েছে। ওকে, সো দেখো এবার আমাদের বলছে 25% হিট লস হলে কার্বনের অ্যাকচুয়াল দহন তাপটা কত। সো দেখো আমরা বলতে পারি, ধরো এইটা হচ্ছে আমাদের দহন চেম্বার। সো এই দহন চেম্বারে আমরা হচ্ছে দহন করাইছি। সো এখানে কতটুকু তাপ আমরা পাইছি, 16800 জুল পাইছি। ওকে, আচ্ছা, সো আমাদের 75% তোমার হচ্ছে এক্সাক্ট তাপটা পাওয়া যায়,
আর লস হয় হচ্ছে 25%। এই ইনফোটা দেওয়া ছিল। সো দেখো আমরা কি এই কথাটা লিখতে পারি যে ভিতরে ভিতরে 75 পাইলে, ভিতরে আমরা যদি 75 পাই, ভিতরে মানে এই যে দহন চেম্বারে আমরা যদি 75% তাপ পাই আর 25% তো লস। সো দেখো এইভাবে বলতে পারি কিনা, ভেতরে 75 পাইলে বাহিরে বাহিরে অ্যাকচুয়ালি আমার কতটুকু তাপ উৎপন্ন হয়, 100 জুল তাপ উৎপন্ন হয়। এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি, মানে এখানে কিছু লস হয়েছে, বাট এক্স্যাক্টলি আমরা কতটুকু প্রডিউস করছিলাম, আমরা প্রডিউস করছিলাম 100 জুল, বাট ভেতরে আমরা পাইছি হচ্ছে 75। ওকে, 75 জুল। আশা করি বুঝতে পারতেছো, মানে 25% হিট লস হয়েছে, মানে কি কাজে লাগছে কতটুকু, 75%, আর 25% হচ্ছে লস হয়ে গেছে। তাহলে আমরা টোটাল কতটুকু প্রডিউস করছিলাম, টোটাল কিন্তু আমরা 100 জুল প্রডিউস করছিলাম। ওকে, সো দেখো ভিতরে 75 জুল পাইলে বাহিরে আমাদের এতটুকু তাপ উৎপন্ন হয়েছে, অতএব আমরা বলতে পারি দেখো আমাদের ভেতরে আমরা কতটুকু পাইছিলাম, আমরা পাইছি 16800 জুল। এটা কিন্তু আমরা ভেতরে পাইছি, এই যে এখানে বলা হয়েছে দেখো, পুড়িয়ে পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো, এটা কিন্তু হয়ে গেছে, বৃদ্ধি করা হয়ে গেছে, মানে এখানে লস বিবেচিত হয়ে আছে অলরেডি। সো আমরা লিখতে পারি ভেতরে এত জুল তাপ পাইলে তাহলে আমাদের বাহিরে কতটুকু তাপ উৎপন্ন হয়েছিল, 100 ডিভাইডেড বাই হচ্ছে 75 ইন্টু 16800। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি আমাদের মান কত আসবে একটু দেখো তো। আমাদের মানটা আসে হচ্ছে 22400 জুল। আচ্ছা, আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তোমরা সবাই একটু ক্যালকুলেশন অ্যান্সারটা জানাও তো কত হয়েছে এই জায়গাটা দেখি। মারামারি করতেছো কেন তোমরা, কি হয়েছে এখানে? আচ্ছা আচ্ছা, ভাইয়া দেখেন পোলাপান ক্লাস করতে এসে কমেন্টে যুদ্ধ লাগাই দিছে। ওকে ওকে, আচ্ছা, একজন মুভি দেখতে চাইতেছে, হ্যাঁ আসবো, ক্লাসটা শেষ হওয়ার পরে মুভি দেখবো, টেনশন নাই, একটু ধৈর্য ধৈর্য ধরো। বাচ্চা পোলাপান ম্যাথ করতেছে, ম্যাথে সাহায্য করো। আচ্ছা, 22400, ভেরি গুড, হ্যাঁ সবাই পারতেছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি আমাদের হিট যেটা প্রডিউস হয়েছে, অ্যাকচুয়ালি প্রডিউস হয়েছে 22400 জুল, আর আমরা কতটুকু পাইছি, আমরা পাইছি হচ্ছে এতটুকু। হ্যাঁ, সো এটা আমরা করলাম। এখন দেখো এই যে 22400 জুল হিট প্রডিউস হয়েছে, এটা কিভাবে অ্যাকচুয়ালি প্রডিউস হয়েছে বলতো। এইখানে দেখো ইনফো দেওয়া আছে, 0.5 গ্রাম কার্বনকে পোড়ায়ে আমরা কিন্তু আসলে এই পরিমাণ হিটটা প্রডিউস করছি, পাইছি এতটুকু, হিট লস হয়ে গেছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা প্রডিউস করছি কত, 22400। ওকে, সো দেখো আমাদের এখানে বলছে কার্বনের দহন তাপ কত, আর দহন তাপ আমরা সব সময় 1 মোলের জন্য হিসাব করে থাকি। সো চলো আমরা মোলে কনভার্ট করি। দেখো আমরা লিখতে পারি এখানে 0.5 গ্রাম ছিল, এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমাদের একটা মান পাওয়া যাবে 0.04167। আমরা লিখতে পারি এত মোল কার্বনকে পোড়ায়ে, এত মোল কার্বনকে পোড়ায়ে তাপ উৎপন্ন করা যায় 22400 জুল। অতএব আমাদের বলছে কার্বনের দহন তাপ কত, তার মানে আমরা বলতে পারি 1 মোল কার্বনকে পোড়ায়ে তাপ উৎপন্ন করা যাবে 22400 ডিভাইডেড বাই 0.04167। ক্যালকুলেশন করো, যা আসবে সেটাই আমাদের অ্যান্সার। জানে দাও কত আসে দেখো।
আচ্ছা, এখানে কি চলতেছে? পাতা না দেওয়ার পরও কোনো নতুন পিক আপলোড করা, ঝাঁপিয়ে পড়ে মেয়েদের লাইক কমেন্ট। আচ্ছা, তোমরা সবাই এরকম কামলা হয়ে গেছো কেন? যুদ্ধ করতেছো কেন তোমরা? আচ্ছা, ওকে, আমাদের একজন অ্যান্সার বলছে, ওকে, আরেকজন অ্যান্সার বলছে 537,556.99। আচ্ছা, আমরা লিখি 537, আচ্ছা এখানে জায়গা হচ্ছে না, একটু উপরে লিখি, এইখানে অ্যান্সারটা লিখি 537,556.99 জুল। আচ্ছা, সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, সো দেখো আমরা কিন্তু এই ম্যাথটা মেবি বুঝতে পারছি। ওকে, সো এখানে দেখো 25% হিট লস যদি হয়ে থাকে সেক্ষেত্রে কার্বনের দহন তাপ কত সেটা বের করছে, এবং এটা 1 মোলের জন্য কিন্তু। সো দহন তাপ মানে তুমি কতটুকু প্রডিউস করতেছো সেটা কিন্তু আসলে দহন তাপ। ওকে, কতটুকু তুমি কাজে লাগাইতে পারছো সেটা না, কিন্তু যতটুকু প্রডিউস করতেছো। সো এখানে আসলে ট্রিকটা আশা করি সবাই বুঝতে পারছো। ইয়েস, সে ইয়েস, দেখি সবাই একটু জানায় দাও দেখি, যুদ্ধ বাদ দাও, তোমরা তো তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিছো দেখি, যুদ্ধবাদ। আচ্ছা, হ্যাঁ, এটা বুঝতে পারছো কিনা? সে ইয়েস, ইয়েস জানাও। ওকে, হ্যাঁ, অফ জোস, অস্থির, সেরা, কোপ কোপ, এই তো শেষ। হ্যাঁ হ্যাঁ, সবাই জানছে। আরেকজন জাহিদুল ইসলাম, এমডি আসিফ কে মেনশন করছে, কালো ভালোবাসা দিছে। ভাই কালো কেন? ভালোবাসা তো লাল হয়, হার্টের রং। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা এটা বুঝতে পারলাম। এখন তোমাকে যদি বি নাম্বারের অ্যান্সারটা করতে বলা হয়, এবং এখানে বলা হয় যে তোমার মিথানলের CH3OH, মিথানলের দহন তাপ কত, সেটা কি পারবা না? বলছে 25% হিট লস হলে, 25% হিট লস হলে কার্বনের দহন তাপ জিজ্ঞেস না করে যদি মিথানলের দহন তাপ জিজ্ঞেস করত, এবং বি নাম্বারের জন্য, তাহলে কি তোমরা পারতা? এই যে দেখো, গত ক্লাসে করছো, গত ক্লাসে করছো, ঠিক আছে? সো এইটা আশা করি পারাটা খুব কঠিন কিছু না। ওকে, সো দেখো 25% হিট লস মানে কি? ওই হিট লস কিন্তু একই রকম থাকতেছে। ওকে, তার মানে আমরা বলতে পারি, দেখো বি এর রেসপেক্টে যদি এটা করি, বি এর রেসপেক্টে যদি করি, তাহলে 25% হিট লস বলতে আমাদের মানে এটা প্রডিউস হইতেছে, ঠিক আছে? দেখো এই পরিমাণ কিন্তু উৎপন্ন হচ্ছে। আমরা এটা কার্বনের জন্য করছি এ নাম্বারে, কিন্তু বি নাম্বারেও এই পর্যন্ত কিন্তু আমাদের হুবহু এক থাকবে, ঠিক আছে? এখানে আসার ফলে আমরা কি পাইছি, যে আমাদের ঠিক কতটুকু তাপ উৎপন্ন হয়েছে সেটা কিন্তু পেয়ে গেছি। ওকে, তারপরে হচ্ছে এই জায়গাটায় আমাদের কার্বনের জন্য আমরা করছিলাম, চেঞ্জটা আসছিল এখানে, যেহেতু কার্বন 0.5 গ্রাম ছিল, আর এখানে যেহেতু কার্বন না বলে এখানে আসলে যাবতীয় ইনফো বলে দিছে। এখানে হচ্ছে বলছে যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 ATM চাপে 2 লিটার মিথানলকে পুড়িয়ে, হ্যাঁ। সো এখানেও কিন্তু ওই যে দেখো 2 কেজি 2 ডিগ্রি, এ কারণেই কিন্তু তোমার এই পানি কর্তৃক গৃহীত তাপটা একই রকম থাকবে। তাহলে 16800 জুল। তাহলে ওই রেসপেক্টে যখন আমরা উৎপন্ন তাপটা হিসাব করব আগের মতো, উৎপন্ন তাপ হবে, আগের অংশটুকু একই রকম হবে, উৎপন্ন তাপ হবে 22400 জুল। ওকে, আচ্ছা, তাহলে এখন চেঞ্জটা আসবে কোথায়? মিথানলের ক্ষেত্রে বের করতে বলছে, এবং এখানে ঠিক কতটুকু মিথানল আমরা পাইছি সেটা কিন্তু এই যে এরকম হবে, দেখো বি এর জন্য, এই যে এই পর্যন্ত কি বুঝো? দেখো মিথানলের জন্য এটা কিন্তু আমরা আগের ক্লাসে বের করে রাখছিলাম। সো আমরা যদি এই সমস্ত ইনফোর রেসপেক্টে মিথানলের মোল সংখ্যাটা বের করি, তাহলে ওই যে এন সমান সমান পিভি বাই আরটি, হুবহু মোল সংখ্যা আমার কত ছিল? 0.0864, তাহলে 0.0864 মোল। ওকে, সো আমাদের এখানে লিখবো কি,
0.0864 মোল থেকে আমরা তাপ পাই, তাপ উৎপন্ন হয় 22400 জুল। অতএব যেহেতু মিথানলের দহন তাপ জিজ্ঞেস করা হয়েছে, দেখো CH3OH, তাহলে অতএব 1 মোল মিথানল থেকে উৎপন্ন তাপ 22400 ডিভাইডেড বাই 0.0864 ইন, সো আমরা যদি এখন ক্যালকুলেট করে ফেলি তাহলে এটা কত আসে জানাও তো? 259.26 জুল। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, সো এটা খুবই ইজি, এটা আমরা পারবো। সবাই বুঝছো কিনা একটু জানায় দাও। বাও বুঝেছাও? বুঝছো নাকি? আচ্ছা, সবাই একটু জানায় দাও বুঝছো কিনা। এই তো, ইয়েস। ওফ, জোস জোস, সেরা। আচ্ছা, অনেকে মনে হয় আজকে টেস্ট পেপারের জন্য হুট করে আসছো, তো এজন্য শুরুতে অনেক মেম্বার থাকলেও ক্লাসের মাঝখান থেকে অনেকে হয়তো বুঝতে পারতেছো না। সো আগের যারা আছে তারা সবাই সবকিছু বুঝতেছে, তারা জানাচ্ছেও। সো তোমরা যারা একেবারে নতুন, জাস্ট টেস্ট পেপার সলভিং এর জন্য আসছো, তাদেরকে বলবো আমার রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা ইউটিউবের লিংক আছে, তোমরা ইউটিউবে গিয়ে টোটালটা দেখে আমাদের ক্লাসে জয়েন করতে পারো। সো আমাদের কেমিস্ট্রি পার্টটা শেষ হওয়ার পরে হচ্ছে আমরা মানে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে টেস্ট পেপার সলভিং এ চলে যাব। ওকে, সো এই পর্যন্ত আমরা পারলাম। এবং দেখো লাস্টে একটা প্রশ্ন আছে, পাত্রের তাপ ধারণ ক্ষমতা এত জুল পার কেলভিন হলে কার্বনের দহন তাপ কত? সো দেখো 3 নাম্বার সলভ করতেছি, 3 তো 3, হ্যাঁ, আর এ। তাহলে দেখো 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে 0.5 গ্রাম কার্বনকে পুড়িয়ে 2 কেজি পানির তাপমাত্রা। ওকে, তাহলে দেখো Q1 তো আমরা বলতে পারি যে Q1 কিন্তু আগের মতোই থাকবে। সো Q1টা কত? Q1 কিন্তু তোমার হচ্ছে এই যে দেখো এখানে 16800, হ্যাঁ, Q1 16800। তো দেখো আমি একটু জিনিসটা বোঝাই। এই ধরো একটা পাত্র, পাত্রের মধ্যে পানি ছিল, পানি, আর এটা হচ্ছে পাত্র। সো এতক্ষণ আমরা যেটা করে আসছি, যেভাবে করে আসছি, সেখানে শুধুমাত্র পানির তাপমাত্রা বৃদ্ধি পাইছে সেটা বিবেচনা করা হয়েছে, ঠিক আছে? সো যখন পাত্রের ইনফো দেওয়া আছে, দেখো পাত্রের তাপ ধারণ ক্ষমতাও বলে দিছে, তার মানে দেখো তুমি যখন কোনো কিছুর দহন ঘটাবা তখন কিন্তু পানির তাপমাত্রাও বৃদ্ধি পাবে, পানিও তাপ গ্রহণ করবে, পাশাপাশি পাত্রও কিন্তু তাপ গ্রহণ করবে। সো তোমাকে পাত্রের ইনফো যেহেতু দিয়ে দিছে, তার মানে এবার তোমার পাত্রের গৃহীত তাপটাও কাউন্ট করতে হবে। এই হচ্ছে ব্যাপারটা। ওকে, সো দেখো Q1 এটা কি ছিল? এটা হচ্ছে পানি কর্তৃক গৃহীত তাপ ছিল, হ্যাঁ। সো এটা তো আর চেঞ্জ হবে না, কারণ ইনফো তো একই। আর Q2 যদি আমরা বলি, তো Q2 এর এবার আসলে স্পেসিফিক ভাবে একটা নাম বলে দিব, যে পাত্র কর্তৃক গৃহীত তাপ, গৃহীত তাপ, এটা হচ্ছে Q2, পাত্র কর্তৃক গৃহীত তাপ। সো এইটা দেখো, এটা আমরা নর্মালি সূত্র জানি ms ডেল থিটা। তো এইখানে দেখো পাত্রের কি দিছে? তাপ ধারণ ক্ষমতা দিছে। সো পাত্রের তাপ ধারণ ক্ষমতা বলতে আমরা কিন্তু জানি তাপ ধারণ ক্ষমতা হচ্ছে সি, ঠিক আছে? সো আমাকে কিন্তু আসলে এইটা বলে দিছে। সো এটা কত? 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এই যেটা। সো সি এর ভ্যালু ডাইরেক্ট বলে দিছে কিন্তু, হ্যাঁ। সো আমরা লিখতে পারি 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 3। যারা বুঝে ফেলছো ম্যাথটা তারা করে ফেলো। আর ডেল থিটা, তাপমাত্রা বৃদ্ধি কিন্তু সবারই একরকম হয়েছে, সো এখানে আমরা 2 বসাই দিছি। সো এটা যদি ক্যালকুলেট করি কত মান আসে? এটা আসবে হচ্ছে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ওকে, আচ্ছা, সো এইটা হলো পাত্র কর্তৃক গৃহীত তাপ, আর উপরেরটা ছিল পানি কর্তৃক গৃহীত তাপ। সো আমরা বলতে পারি কি মোট গৃহীত তাপ, মোট গৃহীত তাপ, মোট গৃহীত তাপ Q1 প্লাস হচ্ছে Q2 ইকুয়াল যে 16800
ইন্টু 16800 প্লাস 2.4 ইন্টু 10⁻³ কত আসে বলো তো ভাই? সবাই বুঝতেছো? হ্যাঁ, কি করতেছি এখানে 3 নম্বরে? ক্লিয়ার? ইয়েস। দেখো এই একটা ম্যাথ করাইলে কিন্তু তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এজন্য একটা ম্যাথের মধ্যে সব দেখাই দিচ্ছি। জানো, কমেন্ট একটু জানো। এই তো, এটা কত? এটা হচ্ছে 19200 জুল। ওকে, আচ্ছা। তো এখন আমাদের কি করতে হবে বলতো? ওই যে আমরা হচ্ছে কার্বনের দহন তাপটা বের করব। এই যে কার্বনের দহন তাপ কত। ঠিক আছে, চলো কার্বনের দহন তাপ বের করার জন্য আমরা কি করতে পারি? আমরা কি লিখবো? যে 0.5 ডিভাইডেড বাই 12, ওই যে যা আসে। সো এত মোল থেকে তাপ আমরা কতটুকু পাই? টোটাল কতটুকু? 19200 জুল। অতএব আমাদের 1 মোল কার্বন থেকে কতটুকু তাপ পাওয়া যাবে? 19200 ডিভাইডেড বাই, এই যে এটা করলে কত আসে দেখো, 0.04167। 0.04167। সো কত আসে অ্যান্সার? জানায় দাও দেখি। আচ্ছা, একজন বের করছে, মিমৌসি, 461,538.4615। বাবা গো মাগো, অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা দেখি সবাই অ্যান্সার দিছো কিনা, কত আসছে একটু জানায় দাও। একজনেরটা আমি লিখে ফেললাম এখানে। সো এটা কি ছিল? এটা ছিল হচ্ছে তোমার কার্বনের জন্য। ঠিক আছে, আচ্ছা। তাহলে কার্বনের জন্য যদি আমরা বের করে থাকি, তাহলে কিন্তু অবশ্যই আমরা মিথানলের জন্যও পারবো। পারবা না ভাই? সে ইয়েস। সেটা করাবো না, বুঝছো তো? বুঝছো? ক্লিয়ার? ইয়েস জানাও, ইয়েস। হ্যাঁ, তুমি আগে করছো। আচ্ছা, লামিয়া হাবিব আগে করছে, কিন্তু অ্যান্সার, ও আচ্ছা অ্যান্সার উপরে আছে। আরে লামিয়া হাবিব, হাবিবি স্টাইল অ্যান্সার লেখছো, এজন্য খুঁজে পাইতেছিলাম না। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ক্লিয়ার। ওকে, তো এখানে আমরা যে ম্যাথগুলা করছি সবাই বুঝতে পারছো? একটু জানায় দাও ইয়েস। ওকে, এই তো অরিন, মিমৌসি বুঝছে। আচ্ছা, জেসিতা বুঝছে, অনেকগুলাই এস এস দিছে, তার মানে বেশি বুঝছে। ওকে, আরেকজন বলছে ইয়েস, লামিয়া হাবিব। ওকে, ঠিক আছে। সাদিয়াও বুঝছে, হ্যাঁ। লামিয়া, সাদিয়া, জেসিতা সব আ ভালো, সব বন্ধু। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে যাবতীয় সমস্ত ম্যাথ করে ফেলছি। এখন আমরা হচ্ছে টাইপ 3 তে যাব। তো একটা নতুন টাইপ, এবং যে টাইপের ম্যাথগুলা যেভাবে করতে বলি তোমরা আসলে সেভাবেই করবা, পাকনামি করবা না। মানে পরীক্ষার হলে টাইপের ওপর ভিত্তি করে ম্যাথ সলভ করবা। পরীক্ষার হলে কখনোই বিজ্ঞানী হইতে যেও না। অনেকেই থাকে যারা হচ্ছে পরীক্ষার হলে বিজ্ঞানী হয়ে যায় ক্ষণিক সময়ের জন্য, এবং বিজ্ঞানী হইতে গিয়ে সে হচ্ছে নিজেরা চাইছে এক ধরনের অ্যান্সার, সে বিজ্ঞানী হয়ে আরেক ধরনের অ্যান্সার দিয়ে আসে, মনে করে যে সে অনেক রহস্য উদ্ঘাটন করে ফেলছে ভিতরে। সো ওইভাবে করে দিয়ে ম্যাথটা ভুল করে দিয়ে আসে। সো রেজাল্ট যখন দেয় তখন হালকা করে মারা খেয়ে যায়। ঠিক আছে, সো যেই ম্যাথগুলা যেভাবে শিখাই সেভাবে তোমাদের শিখতে হবে, এবং পরীক্ষার হলে গিয়ে বিজ্ঞানী হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, সো এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে টাইপ 1 অনেক আগে দেখছি, টাইপ 2 শেষ করছি, এবার হচ্ছে টাইপ 3। এরপরে আমাদের শুধুমাত্র একটা টাইপ আছে, টাইপ 4। সো এটা হয়ে গেলে আমাদের তাপ রসায়নের পার্টটা শেষ হয়ে যাবে, এবং টাইপ 4-এ আমরা হচ্ছে অনেক অনেক ম্যাথ দেখবো, খুব এক্সট্রাঅর্ডিনারি এক্সক্লুসিভ টাইপের কিছু ম্যাথ দেখাবো। সো এবার হচ্ছে টাইপ 3 শুরু করি। এটা হচ্ছে তোমাদের বাচ্চাকালের টাইপ। এটা একেবারে যখন তোমরা 9-10-এ পড়তা, ছোট শিশু ছিলা, ফিডার খাইতা, তখন হচ্ছে এই ধরনের টাইপগুলো সমাধান করছে। ঠিক আছে, সো এই টাইপে আমরা হচ্ছে বন্ধন শক্তি রিলেটেড ম্যাথগুলা করব। আর কখনো যদি দহন তাপ দেওয়া থাকে তাহলে আমরা
এই টাইপের মধ্যেই ফেলে ম্যাথের যে অ্যান্সার সেটা বের করে নিয়ে আসতে পারবো। এখন এই টাইপে ডেলএইচ এর যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে, আমি সংক্ষেপে বলি, হচ্ছে ভাগ। ঠিক আছে? সো দেখো, যখন তোমার বন্ধন শক্তি দেওয়া থাকবে তখন তুমি ডেলএইচ বের করার জন্য শর্টকাটে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। ডেলএইচ কি? ডেলএইচ হচ্ছে তাপের পরিবর্তন, তাপের পরিবর্তন বা বিক্রিয়া তাপ। ডেলএইচ সমান সমান ভাগ। সো ভাগ মানে কি? আচ্ছা, সো ভাগ মানে কি? ভাগ হচ্ছে বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি। বি দিয়ে কি বুঝাইছি? বিক্রিয়কের বন্ধন, ওই যে ভা দিয়ে ভাঙার শক্তি, বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি মাইনাস গ দিয়ে কি বুঝাইছি? গড়ার শক্তি। কার বন্ধন গড়ে? উৎপাদের। সো উৎপাদের বন্ধন গড়ার শক্তি। সো বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি মাইনাস উৎপাদের বন্ধন গড়ার শক্তি, এটা হচ্ছে তোমাদের সূত্র। এখন দেখো, অনেকেই কনফিউজড হয়ে যাও, অনেকেই আবার বিজ্ঞানী হও, পাকনামি করো, গোলায় ফেলাও যে ডেলএইচ এর তো ভাই এর আগে আরেকটা সূত্র দেখাইছিলেন, তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব? দেখো, ডেলএইচ বের করার জন্য আগে যে সূত্রটা আমরা দেখাইছিলাম এই জায়গাটায়, সেখানে কিন্তু আমি বলে দিছিলাম যে এই সূত্রটা কখন ইউজ করবা। এই সূত্রটা ঠিক তখন ইউজ করবা যখন তুমি বিক্রিয়ার মধ্যে সংগঠন তাপের ইনফরমেশন জানো। দেখো, ডেলএইচ সমান সমান উৎপাদের সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কের সংগঠন তাপ। সো যখন তুমি সংগঠন তাপের ইনফোগুলা জানো, তখন তুমি আসলে ডেলএইচটা বের করবা এই সূত্র থেকে, এবং এখানে উৎপাদের সংগঠন তাপটা দিয়ে স্টার্ট হয়। ঠিক আছে? আর যখন এরকম বন্ধন শক্তি দেওয়া থাকবে, সংগঠন তাপের কথাবার্তা বলা থাকবে না, বন্ধন শক্তি, তখন হচ্ছে 9-10-এ ছোট্টবেলায় বাচ্চাকালে যেভাবে তোমরা করতা ম্যাথ, এই যে বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি মাইনাস উৎপাদের বন্ধন গড়ার শক্তি, তখন হচ্ছে এইভাবে ম্যাথটা করবা। ওকে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো এই হচ্ছে ব্যাপারটা। আশা করি আমরা এবার ম্যাথটা করা শুরু করব। সো দেখো, বন্ধন শক্তি ব্যবহার করে নিম্নলিখিত বিক্রিয়া এনথালপি হিসাব করো। আচ্ছা, আর কিছু সংগঠন তাপ, এখানে কি বলছে? প্রমাণ গঠন এনথালপি, দহন এনথালপি, এইসবের সংজ্ঞা বলে দিছে, এইসবের সংজ্ঞা আগে পড়াইছে, এগুলা তোমরা নিজেরা করে নিবা। এটা রুয়েটে আসছে দেখো 7-8 সালের দিকে। সো দেখো, বাচ্চাকালের ছোটবেলার ফিডার কালের ম্যাথও কিন্তু দেখো অ্যাডমিশনে আসে। সো চলো আমরা একটু সলভ করি, তোমরা অনেকেই হয়তো ভুলে গেছো। তো এখানে কি বলা আছে? একটা বিক্রিয়া দেওয়া আছে, তো আমরা একটু বিক্রিয়াটা লেখার চেষ্টা করি। এখানে হচ্ছে CH3Cl আর হচ্ছে HCl। সো এটা এভাবে লিখছি। আমরা একটা কাজ করি, চলো এটা একটু ভেঙে লিখি, ভেঙে লিখলে সবার জন্য সুবিধা হবে। যদিও তোমরা এটা পারো, যারা যারা করে ফেলতে পারো আগে আগে করে ফেলো। আচ্ছা, সো এখানে H আর এখানে হচ্ছে H, আর এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা একটু ভেঙে লিখি বোঝার সুবিধার্থে। CHClH। ওকে? আচ্ছা, তো এখন দেখো, বন্ধন শক্তি দেওয়া আছে, কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি, ক্লোরিন ক্লোরিন বন্ধন শক্তি, তারপর হচ্ছে কার্বন ক্লোরিন বন্ধন শক্তি, হাইড্রোজেন ক্লোরিন বন্ধন শক্তি। ওকে? সো যখন বন্ধন শক্তি দেওয়া থাকবে তখন কিন্তু আমাদের কাজ একটাই, আমরা কিভাবে ম্যাথ করব? আমাদের ম্যাথের সূত্র হচ্ছে ডেলএইচ। ডেলএইচ ইকুয়াল ভাগ, মানে বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি মাইনাস উৎপাদের বন্ধন গড়ার শক্তি। সো এখন একটু খেয়াল করো এখানে, আচ্ছা, বিক্রিয়া এনথালপি বের করতে বলছে, তার মানে ওই যে ডেলএইচটা বের করতে বলছে। ওকে? আচ্ছা, এখন একটু খেয়াল করো যে এখানে আসলে কোন বন্ধন ভাঙছে, একটু খেয়াল করো তো। দেখো, এখানে এই যে কার্বন হাইড্রোজেন, এই বন্ধন কিন্তু আছে, দেখো এই বন্ধনটা কিন্তু ভাঙে নাই, মানে বিক্রিয়কে যে বন্ধনগুলা ছিল এই বন্ধনে এখানে আমরা দেখতেছি উৎপাদে এই বন্ধনটা ঠিক আছে।
এই কার্বন হাইড্রোজেন বন্ধনও ঠিক আছে, এই কার্বন হাইড্রোজেন বন্ধনও ঠিক আছে, বাট ভাঙছে কোনটা? ভাঙছে হচ্ছে এই কার্বন হাইড্রোজেন বন্ধন। ওকে, সো এই কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে এখানে একটা নতুন বন্ধন তৈরি হয়েছে, কার্বন ক্লোরিন বন্ধন। আচ্ছা, ওকে, আর এখানে কি হইতেছে? ক্লোরিন ক্লোরিন বন্ধন ভেঙে এখানে হাইড্রোজেন ক্লোরিন বন্ধন তৈরি হয়েছে। ওকে, সো বন্ধন ভাঙার ক্ষেত্রে কার কার বন্ধন শক্তি বিবেচনা করলে আমাদের হয়ে যাচ্ছে? দেখো, কার্বন হাইড্রোজেন। সো কার্বন হাইড্রোজেনের বন্ধন ভাঙার যে শক্তি বা বন্ধন শক্তি যেটা দেওয়া আছে সেটা কত? সেটা হচ্ছে 430.53। বিক্রিয়কে থাকবো শুরুতে আমরা, হ্যাঁ, 430.53 প্লাস এখানে আরেকটা বিক্রিয়ক আছে ক্লোরিন ক্লোরিন, এরও বন্ধন ভাঙছে। সো এটা কত? এটা হচ্ছে 242.90। ওকে, আচ্ছা, তাহলে এখানে টোটাল বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তিটা ক্যালকুলেট করে ফেলছি, মাইনাস এবার উৎপাদের বন্ধন গড়ার শক্তি কি কি আছে? কার্বন ক্লোরিন বন্ধন তৈরি হয়েছে, তাহলে কার্বন ক্লোরিন বন্ধন এই যে এখানে দেখতেছি 328 প্লাস হাইড্রোজেন ক্লোরিন বন্ধন তৈরি হয়েছে, তাহলে এখানে 433। ওকে, তাহলে দেখো তো, একটু ঝাঁকাঝাঁকি করো তো, একটু আনন্দ করো, ফুর্তি করো, কত আসে জানাও জানাও দেখি, কে পারে আগে? কই কই অ্যান্সার কই? কত আসে অ্যান্সার? জানাও জানাও, কুইক, ফাস্ট হয়ে যাও। আচ্ছা, ওফ জোস, ফারজানা আক্তার, আদনান, মিমোশি। ফারজানা আক্তার আগে চাপ দিয়ে অ্যান্সার বের করছে 87.57। ওকে, আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভেরি গুড, সাদিয়াও পারছে, সবাই পারছে, অস্থির। কই হাবিবি গেল কই? জেসিতা হাবিব এরা পিছিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো এই তো হাবিব ভাই বের করে ফেলছে। তো চলো আমরা সামনের দিকে আগাই। -87.57, হ্যাঁ, ভেরি গুড, জেসিতা আসছে। ওকে, সো এটা আমরা পারছি। দেখো রুয়েটের ম্যাথ পেরে গেছি। সো দেখো কঠিন কিন্তু প্রশ্ন আসে না, খুব সোজা সোজা প্রশ্নই আসে। সো কনসেপ্টগুলো থাকলে আসলে সহজে করা যায়। সো আগে যেটা তোমরা করতে অনেকেই, যে হচ্ছে সবগুলা বন্ধন 4 দিয়ে গুণ করতা, 4টা বন্ধন ভাঙতা, আবার এখানে হচ্ছে 3টা কার্বন হাইড্রোজেন করতা, একটা কার্বন ক্লোরিন করতা। সো উদয় তো পেঁচায় লাভ নাই। তুমি দেখবা শর্টকাটে কিভাবে করা যায়, ঘটনা কি ঘটতেছে, ঘটনার উপর ভিত্তি করে ডিসিশন নিবে আর কি। আচ্ছা, ইয়েস, বুঝতে পারছো। সো এটা না বুঝার কিছু নাই আর কি, হ্যাঁ। সো এইবার এখানে আমরা একটা ম্যাথ করব, এই ম্যাথটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। যতগুলা স্টার পারো দাগ দিয়ে দাও, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার মাইরা দাও যতগুলা সম্ভব, ঠিক আছে? সো হ্যাঁ, আমি জানি এই কাজ তোমরা আগে করতাম, মিমো সেই কাজ করছো, অনেকেই করছো। এই যে সবগুলা আলাদা আলাদা করে হিসাব করতা, তারপর হচ্ছে হুদাই সময় নষ্ট, ক্যালকুলেশনে চাপতে গিয়ে ভুল করলে মারা খেয়ে যাবা। সো ওইভাবে করো না, দেখবা যে কোন কোন বন্ধন ভাঙতেছে, কোন কোন বন্ধন গড়তেছে, বাস। আচ্ছা, তো দেখো এই যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার মাইরা দাও এখানে যতগুলা সম্ভব। এবং এখানে এই ম্যাথটা সবাই ভুল করে, সবাই ভুল করে, কনসেপ্ট থাকে না মানুষের, এ কারণে ভুল করে। সো এখন খুব মনোযোগ দিয়ে এই ম্যাথটা আমরা সলভ করব। আচ্ছা, তো এখানে কি করছে? এখানেও দেখো বন্ধন শক্তিগুলা দেওয়া আছে, বন্ধন শক্তি দেওয়া আছে। তার মানে বন্ধন শক্তি দেওয়া আছে যেহেতু, তাহলে ডেলএইচ নির্ণয়ের যে সূত্রটা সেটা কিরকম হবে সেটা আগে লিখে রাখি, চলো। ভয়াকার বা ঘ গ ভাগ, ওকে, বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি, উৎপাদের বন্ধন গড়ার শক্তি। ওকে, তো এখন এখানে আসলে কি বলছে? ইথেনের সংগঠন তাপ বের করো, বন্ধন শক্তিগুলা দেওয়া আছে। ওকে, সো ইথেনের সংগঠন তাপ দেখো, বুঝো, এখানে আমাকে লিখতে হবে কি? সংগঠন বিক্রিয়া লিখতে হবে। ইথেন, ইথেন দেখতে কিরকম? ইথেন দেখতে এরকম, C2H6। সো আমি যদি একটু ভেঙে লিখি, আমি যদি একটু ভেঙে লিখি, কার্বন কার্বন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। ওকে, এটাই হচ্ছে আমাদের ইথেন।
C2H6। আচ্ছা, এখন এটার যে সংগঠন বিক্রিয়াটা সেটা কিরকম হবে বলো তো? তোমরা একটু কমেন্টে জানাও দেখি, লিখো এখানে কি লিখবো বলো, সংগঠন বিক্রিয়ার এখানে কি লিখবো একটু কমেন্টে জানাও দেখি। এগুলা শিখাইছি ছোট্ট বন্ধুরা, এগুলা শিখাইছি। হ্যাঁ, আরে হাবিব তো আমার ফেভারিট সিঙ্গার, বুঝছো? সো হাবিব নামটা দেখলে হাবিব ভাইয়ের কথা মনে পড়ে, আবার মাঝে মধ্যে আরেকটা যেটা বললাম সেটাও মনে পড়ে। আচ্ছা, সো এখানে বলো সংগঠন যে বিক্রিয়াটা এই পাশে কি লিখবো জানাও, কি লেখা যায় জানাইতে পারবা? লিখো দেখি। C2H6 বানাবা উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে। আচ্ছা দেখো, এই যে এখানে বিক্রিয়া লিখতে বলছি ভাই, বিক্রিয়া লিখতে বলছি। দেখো এই এই জেসিতে এই ক্লাস করো নাই মনে হয়, নতুন আসছো, সেখানে বিক্রিয়া লিখতে বলছি। হ্যাঁ, কিসের বিক্রিয়া? সংগঠন বিক্রিয়া। সংগঠন বিক্রিয়া মানে কি? যে উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে যে বিক্রিয়াটা থাকে, তাই না? সেখানে হবে হচ্ছে 2টা কার্বন আর হচ্ছে 3টা হাইড্রোজেন। 2টা কার্বন 3টা হাইড্রোজেন যদি দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এটা একটা সংগঠন বিক্রিয়া ইথেনের। হ্যাঁ, আমরা বলছিলাম যে একই ধরনের তোমার মৌল দ্বারা তোমার হচ্ছে রিয়েকশনটা হবে। হ্যাঁ, বা একই মৌল দ্বারা তৈরি কোনো অণুর দ্বারা হচ্ছে এই সংগঠন বিক্রিয়াটা আমরা পেয়ে থাকি। সো এই ক্ষেত্রে আমাদের ডেলএইচটা বের করতে বলছে। হ্যাঁ, এই তো সবাই পারছে। 2টা কার্বন আর এই যে এইভাবে লিখা যাবে না, 6টা হাইড্রোজেন এভাবে লিখা যাবে না মিমৌসি। 3 মোল হাইড্রোজেন, এটা কিন্তু গ্যাসীয় অণু হিসেবে থাকে। সো 6টা হাইড্রোজেন এইভাবে ফেলে রাখলে কিন্তু এরা মুক্তভাবে ছোটাছুটি করে না, এত সুখ নাই। হ্যাঁ, অণু হিসেবে দিতে হবে। ওকে, সো দেখো এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখানে বলা হয়েছে কার্বনের ঊর্ধ্বপাতন তাপ। সো এখন একটু চিন্তা করো কার্বনের ঊর্ধ্বপাতন তাপ মানে কি ছিল? আমরা কিন্তু বলছিলাম যে কোনো কিছু সলিড থেকে যখন কোনো কিছু সলিড থেকে গ্যাসে চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যে তাপটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছিলাম ঊর্ধ্বপাতন তাপ। এবং এখানে 1 মোল সলিড থেকে 1 মোল গ্যাস, তো সেটা কত বলছে? সেটা বলছে হচ্ছে 717 কিলোজুল। ওকে, 717 কিলোজুল। আর এখানে এই হাইড্রোজেনের পরমাণুকরণ তাপ বলছে 217 কিলোজুল। ওকে, সো সেইটা সেইটা আমরা যদি দেখাইতে চাই বিক্রিয়া হিসেবে, পরমাণুকরণ তাপ মানে কি? আমি কি বলছিলাম? পরমাণুকরণ তাপের শর্ত ছিল তোমার 1 মোল পরমাণু তৈরি হইতে হবে। এখন 1 মোল পরমাণু কিভাবে তৈরি হবে? 1 মোল পরমাণু তৈরি হবে যখন আমরা হাফ মোল হাইড্রোজেন অণু নিব এখানে। সো সেটা নিয়ে যদি আমরা হিট দেই সেক্ষেত্রে আমাকে এখানে 1 মোল হাইড্রোজেন পরমাণু শো করবে। এটা কিন্তু অণু না, পরমাণু। তো এজন্য আমাদের যে তাপটা লাগছে সেটা হচ্ছে 217 কিলোজুল, বুঝো? ওকে, আচ্ছা, সো এখন আমরা একটু জিনিসটা বলি। দেখো এই কার্বন কিন্তু আসলে সলিড কার্বন, এটা গ্যাস। আর এখানে আসলে তোমার এটা কি ইথেন, এটাও গ্যাস। সো তোমার এখানে কার্বন কিন্তু সলিড হিসেবে কখনোই এই হাইড্রোজেনদের সাথে যুক্ত হয়ে এই ইথেন গ্যাস তৈরি করতে পারবে না। সে কিন্তু অবশ্যই এই গ্যাসীয় স্টেটে যাওয়ার জন্য এই সমস্ত কার্বনগুলা সেগুলা কিন্তু আগে সলিড থেকে গ্যাসে কনভার্ট হয়ে যাবে। গ্যাসে কনভার্ট হওয়ার পরে হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এখানে হচ্ছে তোমার C2H6 গঠন করে। সো ঘটনাটা হচ্ছে এরকম। ওকে,
সো এই কারণে এখানে ঊর্ধ্বপাতন তাপের কথাটা বলা হয়েছে। এখন এটা কোথায় কাজে লাগবে সেটা একটু দেখো। চলো আমরা একটা কাজ করি, আমরা বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তিটা ক্যালকুলেট করি। দেখো বিক্রিয়কের এখানে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি এখানে দুইটা কার্বন আছে। এই দুইটা কার্বন কিন্তু কখনো এইভাবে এভাবে যুক্ত নাই। সো এরা কিন্তু সিঙ্গেল অ্যাটম হিসেবে আছে। হ্যাঁ, সিঙ্গেল অ্যাটম হিসেবে আছে, এটা তুমি ভুল করো না। ওকে, সিঙ্গেল অ্যাটম হিসেবে দুইটা অ্যাটম আছে বা দুই মোল আছে, দুই মোল আছে। ওকে, সো এখন দেখো বন্ধন ভাঙার শক্তিতে আমার এই যে কার্বন আছে সেই কার্বন কিন্তু এখানে আসলে কি করবে, সলিড থেকে গ্যাসে যাবে। তো যারা এরকম সলিড ফরমেশনে ছিল, এই সলিড স্ট্রাকচারটা ভেঙে আসলে তারা গ্যাসে কনভার্ট হয়ে যাবে। সো দেখো কার্বন যখন সলিড থেকে গ্যাসে যাচ্ছে এইটা গঠনের জন্য, তখন তার কি লাগতেছে, ঊর্ধ্বপাতন তাপ লাগতেছে। সেটা কত, 717। সেখানে লিখলাম হচ্ছে 717। এবং এই ঘটনাটা ঘটতেছে কয়টা কার্বনের জন্য, দুইটা কার্বনের জন্য, তাই না? দুইটা কার্বনই কিন্তু সলিড থেকে গ্যাসে কনভার্ট হচ্ছে। সো এখানে 2 দিয়ে গুণ করলাম। ওকে, এই পর্যন্ত কি বুঝতে পারছো? সবাই একটু জানাও তো কমেন্টে ভাইয়া, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। ইয়েস ইয়েস, একটু জানাও। ইয়েস ইয়েস, এই তো ইয়েস, আদনান বলছে, মিমৌসি বলছে ইয়েস, জেসিতা ইয়েস। ওকে ওকে, ভেরি গুড। হ্যাঁ, আনাফ ফায়াজ বলছে ইয়েস। হাবিব কই, হাবিব, হাবিব ভাই পালাইছেন নাকি? আচ্ছা ঠিক আছে। সো আমরা এই তো ইয়েস, ওকে। সো আমরা বুঝতে পারছি। এখন দেখো এখানে 3 মোল হাইড্রোজেন আছে, 3 মোল হাইড্রোজেন আছে। এবং একটা জিনিস একটু চিন্তা করো, 3 মোল হাইড্রোজেনকে আমরা বন্ড দিয়ে এভাবে দেখাইতে পারি, তাই না? এখন দেখো এই প্রত্যেকটা হাইড্রোজেনেরই কিন্তু বন্ধন নিজেদের মধ্যে ভাঙতে হইছে। এই হাইড্রোজেনটাকে আলাদা হইতে হইছে, এই হাইড্রোজেনটাকেও কিন্তু আলাদা হইতে হইছে, নিজেদের মধ্যে বন্ধনটা ভেঙে আলাদা হয়েই কিন্তু এরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কার্বনের সাথে গিয়ে যুক্ত হইতে পারছে। ওকে, সো দেখো এখানে প্রত্যেকটা হাইড্রোজেনকে আসলে সিঙ্গেল পরমাণুতে পরিণত হইতে হইছে। এভাবে বন্ধনে তারা থাকতে পারে নাই, তারা কিন্তু পরমাণুতে পরিণত হইছে আলাদাভাবে। সো দেখো এখানে আসলে ঠিক কয়টা হাইড্রোজেন আছে কেউ কি বলতে পারবা? এখানে ঠিক কয়টা হাইড্রোজেন আছে সেটা কি বলতে পারবা? মানে কয়টা হাইড্রোজেন ঠিক পরমাণুতে পরিণত হবে ইথেন প্রোডাকশনে? জানাও তো একটু কমেন্টে দেখি। এখানে ঠিক কয়টা হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে ইথেন প্রোডাকশনে? জানাও তো একটু কমেন্টে দেখি। জেসিতা বলছে আরে হাবিব ভাই কি খবর? আচ্ছা, হাবিব ভাই ভালো আছে। হাবিব ভাই একটা গান শোনায়েন। হ্যাঁ, 6টা, ভেরি গুড, এক্সেলেন্ট। হ্যাঁ এক্সেলেন্ট। সো দেখো ভেরি গুড, 6টা। সো এখানে তুমি যেটা করবা, এখানে হচ্ছে 6 রাখবা, ইনটু তোমার এখানে গুণ করতে হবে হচ্ছে হাইড্রোজেনের পরমাণুকরণ তাপ। কারণ তুমি 6টা হাইড্রোজেনকে পরমাণুতে রূপান্তরিত করছো এবং একটা হাইড্রোজেনকে তুমি যখন পাইছো পরমাণু হিসেবে, সেক্ষেত্রে তোমার তাপ লাগতেছে 217। তাহলে 6টা হাইড্রোজেনকে যখন তুমি পরমাণু হিসেবে পাবা, তখন তোমাকে অবশ্যই 6 গুণ করে দিতে হবে। ঠিক আছে? সো এইখানে হচ্ছে কাহিনীটা। এখানে অনেকেই 3 গুণ করে আগ করে বসে থাকে, ফুর্তি করে, আনন্দ করে, নাচ দেয়, তারপর পা বাঁকায় ভাঙ্গা পড়ে যায়। ঠিক আছে? সো
আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার? ইয়েস? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এটাই এক্সাক্ট ট্রিকটা ছিল কিন্তু। ওকে, বুঝতে পারছো? ইয়েস জানাও, একটু জানাও। হ্যাঁ, লাস্ট ম্যাথ, প্যারা দিব না, আর প্যারা দিব না, চলে যাবো। বুঝছো? বুঝিছাও? আচ্ছা, ইয়েস, এই তো সবাই বুঝতে পারছো। ওকে ফাইন। মাইনাস, ওকে হ্যাঁ, এবার আসো। মাইনাস বন্ধন গড়ার শক্তি, এখানে কি কি বন্ধন গঠিত হয়েছে দেখো। এরা তো মনে করো লাগালাগি করে আলাদা হয়ে গেছে, আকাশ বাতাসে এখন সবাই ছুটোছুটি করতেছে। এখানে 6টা হাইড্রোজেন আকাশে বাতাসে দৌড়াইতেছে, এখানে কার্বন উড়াউড়ি করতেছে গ্যাস হয়ে। হ্যাঁ, সবাই কিন্তু এখন উন্মুক্ত। তাহলে এখানে কি কি বন্ধন গঠিত হয়েছে দেখো। কার্বন হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে। সো কার্বন হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে কয়টা দেখো তো, গুনো। অ্যান্সার জানাও, বলো কয়টা। 1, 2, 3, 4, 5, 6। সো কার্বন হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে 6টা। এবং কার্বন হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য যে শক্তিটা আমরা পাবো সেটা হচ্ছে 430 প্লাস। এবার দেখো, এখানে আরেকটা জিনিস গঠিত হয়েছে দেখো, কার্বন কার্বন বন্ধনও কিন্তু গঠিত হয়েছে। ওকে, সো দেখো, কার্বন কার্বন বন্ধন গঠন হওয়ার জন্য আমাদের যে শক্তিটা লাগে 340, আর এটা তো আসলে একটা গঠিত হয়েছে, সো এখানে 1। আসো ঝাঁকাঝাঁকি করি, তাড়াতাড়ি ঝাঁকা দাও। ওই তো মিমৌসি বের করে ফেলাইছে, অস্থির অস্থির। ওকে ওকে, সো কত? এটা হচ্ছে -184। আহ, আনন্দ, ফুর্তি, হাসি। ঠিক আছে, হাবিব ভাইয়ের একটা ক্যাপ পরাই দিই। ঠিক আছে, ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? এই তো আদনান অ্যান্সার দিছে, -184। আচ্ছা, ফরহাদ খান অ্যান্সার দিছে, ভেরি গুড, -184। ওকে, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। ইয়েস ইয়েস, হ্যাঁ অরিন অ্যান্সার দিছে। ইয়েস, জানাও জানাও, আজকের ক্লাস এখানেই। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তো আরেকটা ম্যাথ কি করব, দেখি কতক্ষণ হয়েছে। 57। ওকে, এই ম্যাথটা আমরা কি করব, বলো এই ম্যাথটা কি করব নাকি ছেড়ে দিব? এই ম্যাথটা করলে আমরা টাইপ 4 নেক্সট দিন থেকে শুরু করতে পারি। জানাও, এই ম্যাথটা কি করব এখন? ইয়েস, হাইজেনবার্গ। বিজ্ঞানী টিজ্ঞানী চলে আসছে এখন, অস্থির। ওদের সামনে পড়াই দিতে ভয় করে। আচ্ছা, ফরাদ খান বলছে করেন ভাইয়া। ওকে, আচ্ছা করি, চলো। একটাই ম্যাথ আছে, চলো ঝাঁকি দিয়ে শেষ করে দেই। আহ, গানের তালে তালে 25°C তাপমাত্রায় 1 atm চাপে ইথিলিন। আচ্ছা, ইথিলিনের সংকেত কি আমার একটু জানাও তো, আমি তো পারি না। একটু জানাও তো ইথিলিনের সংকেত কি, কমেন্টে জানায় দাও। ইথিলিন, হাইড্রোজেন এবং ইথেনের দহন তাপ যথাক্রমে, সবকিছু বলে দিছে। আচ্ছা, ইথিলিনের বিজারণে উদ্ভূত তাপের পরিমাণ নির্ণয় করো। ওকে, ইথিলিন, হাইড্রোজেন এবং ইথেনের দহন তাপ দেওয়া আছে, তার মানে সবারই এখানে দহন তাপ গুলা দেওয়া আছে। দহন তাপ দেওয়া আছে, ওকে, কোনো সমস্যা নাই। এখন বলছে ইথিলিনের বিজারণে উদ্ভূত তাপের পরিমাণ নির্ণয় করো। সো দেখো, এই সমস্ত ম্যাথ করার ক্ষেত্রে আমরা যে কাজটা করতেছি সব সময়, সবার আগে কিন্তু আমরা রিয়াকশনটা লিখে নিচ্ছি। দেখো, এখানেও আমরা রিয়াকশনটা লিখছি, আগেও আমরা রিয়াকশনটা লিখছি। সো রিয়াকশনটা প্রথমে তোমাকে লিখতে হবে। সো চলো আমরা হচ্ছে লিখি। C2H4 এটা হচ্ছে ইথিলিন। আর তোমরা যেটা বললা C2H2, এটা কিসের সংকেত বলো? এটা কি, বলো এটার নাম কি? এটা কি বলো? আচ্ছা, একজন বলছে আমি লিখতে চাইছিলাম বাট সবার কনফিডেন্স দেখে, এই যে ছোট্ট বন্ধু, এরকম করলে হবে না বুঝছো, নিজেকে কনফিডেন্ট থাকতে হবে, নাহলে কিন্তু মারা খেয়ে যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে ইথাইন। এবার শিওর তো নাকি? এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম আছে, বলো।
এটার আরেকটা নাম আছে, বলো। এই তো গুড, সিদরাতুল মুনতাহা শিশির, হ্যাঁ, এসিটিলিন। সো এই সমস্ত নাম কিন্তু ভুল করো না ভাইয়া। হ্যাঁ, ইথাইন বা এসিটিলিন। সো তোমরা যেটা শুরুতে বলছিলা সেটা ইথাইনের সংকেত বলছিলাম। ওকে, তো যাই হোক, আমরা যেখানে ছিলাম এবার আমরা একটু ফিরে আসি। C2H4 এটার বিজারণ করতেছি। সো বিজারণে আমরা কি পাবো? কমেন্টে জানা দাও তো দেখি কি পাবো। দেখি তোমাদের এই সমস্ত বাচ্চা কাচ্চা জিনিসপত্র শিখাইতে হইতেছে। বলো বিজারণে কি পাবো, এখানে কি লিখবো এই পাশে? হ্যাঁ শিওর, এখন খুব শিওর হইতেছে। আচ্ছা, এটা আমাদের জানতে চাইছে, এখানে কি লিখবো, বিজারণে কি পাওয়া যাবে, সংকেত কি দেখি, সংকেত জানাও। ইথেন পাবো, হ্যাঁ, ভেরি গুড, C2H6। ওকে, সো বিজারণ করছি মানে কি? বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন ঢুকাই দেওয়া। বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন ঢুকাই দেওয়া, আর জারণ মানে হচ্ছে অক্সিজেন ঢুকাই দেওয়া। আর হাইড্রোকার্বন গুলা কিন্তু ওই ইলেকট্রনিক মতবাদ অনুসারে জারণ বিজারণ মেনে চলে না, ঠিক আছে? সো ঠিক আছে, ওকে। তো এখন আসো ডেলিজ, ছোট্ট একটা ম্যাথ, ভাগ, ভাগ। বাট এখানে আসলে ভাগ লিখলে চলবে না, এখানে আসলে লিখতে হবে এটা, যে দেখো বিক্রিয়কের দহন তাপ, আমরা কিন্তু এখানে বলছিলাম, এই যে দেখো এখানে বলছিলাম দহন তাপ দেওয়া থাকলেও ফরমেশনটা একই হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে ওটাকে আসলে বিক্রিয়কের বন্ধন ভাঙার তো কিছু নাই, এখানে আসলে দহন তাপ বলতে হবে, হ্যাঁ। বিক্রিয়কের দহন তাপ মাইনাস উৎপাদের দহন তাপ, উৎপাদের দহন তাপ, দহন তাপ। আচ্ছা, সো বিক্রিয়কের দহন তাপ C2H4 কত, কোনটা? -1410.92। ওকে, মাইনাস আরেকটা আছে, এটা হচ্ছে প্লাস। আরেকটা কি, H2 হাইড্রোজেন, হাইড্রোজেনের দহন তাপ দেওয়া আছে, ঠিক আছে, 284.24 মাইনাস উৎপাদের দহন তাপ C2H6, এই যে ইথেন, তাহলে সেটা কত? -1560.24। আহা, আনন্দ। অ্যান্সার কত জানো? অ্যান্সার কত? এই তো এখন সবাই পারতেছে, ইথেন ইথেন, হ্যাঁ। সবগুলা ভুল করছে, কি অবস্থা! শোনা কথায় কান দিতে নেই, হ্যাঁ, মনে রাখবা। হয়েছে, জেসি, জেসিতা দোষটা পাইছে। আচ্ছা, রাজকান্না করো না, ঠিক আছে, সমস্যা নাই। তুমি রংপুরের কোন ঐতিহ্যবাহী খাবার দাবার থাকলে জেসিকারে খাওয়াই দিও, সে খুশি হয়ে যাবে, তখন তোমার প্রশংসা করবে। অ্যান্সার কত জানো? দেখে কে অ্যান্সার দেয় আগে। এই তো ফরাদ খান অ্যান্সার দিচ্ছে, -134.92 কিলোজুল, ভেরি গুড। আহা, আনন্দ, ফুর্তি।